ইন্টারভিউয়ে বেশ কিছু বিষয়ে আপনার মতামত জানতে চাই। এই মতামতের উপরে ডিপেন্ড করে আপনার পার্সোনালিটি কেমন। এইরকমই একটা মতামত হচ্ছে সংরক্ষণ প্রথা। এই সংরক্ষণ প্রথাকে কি আপনি সমর্থন করেন? করলে কেন করেন, না করলে কেন করেন না? যদি করে থাকেন এবং তার সংস্কারের প্রয়োজন আছে বলেও মনে করে থাকেন, তাহলে কি কি সংস্কার প্রয়োজন এই বিষয়টার কিন্তু একদম পরিষ্কার একটা ধারণা রাখতে হবে। ঠিক আছে, তো আপনাকে প্রশ্ন করা হলো, আপনি কি সংরক্ষণ প্রথাকে সমর্থন করেন? উত্তর কি বলবেন? হ্যাঁ স্যার, আমি সংরক্ষণ প্রথাকে সমর্থন করি। একটা জিনিস আমি বারবার বলি, আবারও বলছি, সেটা হচ্ছে যে কোনো সরকারি যে কোনো নীতি সেটিকে আমি সমর্থন করি না এটি কখনো বলবেন না। প্রত্যেকটি যে সরকারি নীতি রয়েছে তার কিছু ভালো দিক অবশ্যই আছে, সেই ভালো দিকের জন্যই সেই নীতিটি বা সেই প্রকল্পটি চালু হয়েছে। হতে পারে তার যে আহ, প্রয়োগ তাতে অনেক ভুল ত্রুটি আছে যেগুলো আপনার নজরে এসেছে এবং আপনি সেগুলোর প্রতিকার চান বা আপনি একটু আপডেট করতে চান সেই প্রথাটিকে বা নীতিটিকে, সেটি আপনি বলতে পারেন, সেটি আপনার পার্সোনালিটির খুব ভালো একটি দিক। কিন্তু আমি সমর্থন করি না এটি কখনোই বলবেন না, কারণ ওটা সরকারি নীতি। তাহলে প্রথম কথা কি হলো? আমি সংরক্ষণ প্রথাকে সমর্থন করি কারণ সামাজিক বৈষম্য দূর করতে এটি খুবই প্রয়োজনীয়। আমাদের সমাজে বহু বছর ধরে কিছু শ্রেণী শিক্ষা এবং চাকরির সুযোগ থেকে বঞ্চিত ছিল। সমান সুযোগ তৈরি করাটাই কিন্তু সংরক্ষণের মুখ্য উদ্দেশ্য ছিল, যাতে পিছিয়ে পড়া মানুষও সমাজে মর্যাদা পায়। সংরক্ষণ শুধুমাত্র সুবিধা নয়, সংরক্ষণ হচ্ছে ন্যায় বিচারের পুরো প্রতিষ্ঠা, যা অ্যাকচুয়ালি গণতন্ত্রকে শক্তিশালী করে তোলে। সব শ্রেণীর মানুষ যদি উঠে আসে তাহলে গণতন্ত্র শক্তিশালী হয়। যেমন ধরুন, গ্রামীণ অঞ্চলের যে মেধাবী কিন্তু আর্থিকভাবে দুর্বল ছাত্ররা যদি সংরক্ষণের আওতায় আসে এবং সংরক্ষণের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ পায়, তা কিন্তু সমাজের সামগ্রিক উন্নয়ন ঘটাবে। তাহলে একজন পিছিয়ে পড়া সম্প্রদায়ের, পিছিয়ে পড়া আর্থিক অবস্থার মধ্যে থাকা মানুষ, সে যদি উঠে আসে সে তো আলটিমেটলি সমাজকেই সার্ভ করবে। সাথে সাথে আপনাকে জিজ্ঞাসা করবে, আচ্ছা কিভাবে আধুনিকীকরণ সম্ভব? তখন আপনি কি বলবেন? স্যার, সংরক্ষণ প্রথা সমাজে সমতা আনার উদ্দেশ্যে শুরু হয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে কিছু শ্রেণী বারবার সুবিধা পাচ্ছে, আবার অনেক প্রকৃতভাবে পিছিয়ে থাকা মানুষ সুযোগ পাচ্ছেন না। তাই এখন সংরক্ষণ ব্যবস্থার পুনর্মূল্যায়ন প্রয়োজন, সংস্কার প্রয়োজন, যাতে এটি আরো ন্যায়সঙ্গত এবং কার্যকর হয়। তাহলে কি কি সংস্কার প্রয়োজন? এক, আর্থিক ভিত্তিতে সংরক্ষণ প্রবর্তন। অর্থাৎ বর্তমানে যে সংরক্ষণ প্রধানত কিন্তু জাতিগত, মানে একটা কাস্ট বেসড হয়ে আছে ব্যাপারটা, কিন্তু এখন সমাজে অনেক গরিব মানুষ আছে যারা উচ্চবর্ণ হলেও সুযোগ থেকে বঞ্চিত, আবার উল্টোটাও আছে। তাই ইকোনমিক কন্ডিশন বা আর্থিকভাবে দুর্বল শ্রেণীকেও এর মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত। নেক্সট হচ্ছে সময়ের নির্দিষ্ট সীমা নির্ধারণ। সংরক্ষণ কিন্তু কোনো স্থায়ী ব্যবস্থা নয়, এটি একটি অস্থায়ী সামাজিক সমাধান হিসেবে শুরু হয়েছিল এক সময়। তাই এখন সময় এসেছে পর্যালোচনা করে দেখবার যে কোন শ্রেণী সত্যি সত্যি এখনো পিছিয়ে আছে আর কারা এগিয়ে গেছে। যেখানে উন্নতি হয়েছে সেখানে আস্তে আস্তে সংরক্ষণ কমিয়ে আনা দরকার বা বন্ধ করা যেতে পারে। 3 নম্বর হচ্ছে ক্রিমি লেয়ার ধারণার প্রয়োগ করা দরকার। এই ক্রিমি লেয়ার থেকেও কিন্তু প্রশ্ন হয়, হোয়াট ইজ ক্রিমি লেয়ার? অনেক সময় একই পরিবারের বা আর্থিক ভাবে উন্নত মানুষরা বারবার সংরক্ষণের সুযোগ পান। তাই ক্রিমি লেয়ার নিয়ম চালু করা উচিত, অর্থাৎ নির্দিষ্ট আয়ের উপরে থাকা পরিবার আর সংরক্ষণ পাবে না। আরো কঠোরভাবে এই প্রথা চালু করা উচিত। 4 নম্বর কি, শুধু চাকরিতে সংরক্ষণ কেন, পিছিয়ে পড়া শ্রেণীর শিক্ষা, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন সমস্ত কিছুতে কিন্তু এই আহ সংরক্ষণ প্রথা প্রথা চালু করা দরকার। এতে তারা প্রতিযোগিতায় নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে। হয়তো পিছিয়ে আছে, প্রতিযোগিতাতে সে সুযোগই পাচ্ছে না, সে প্রতিযোগিতায় আসুক, তারপরে নিজের যোগ্যতার পরিচয় দিক। শুধুমাত্র চাকরিতেই একমাত্র সংরক্ষণ প্রথা চালু চালু থাকলে সেটা কিন্তু ঠিকঠাক নয় স্যার। নেক্সট, গ্রামীণ ও শহরে বৈষম্য বিবেচনা করা। শহরে থাকা সংরক্ষিত শ্রেণীর অনেকেই সুযোগ পায়, কিন্তু গ্রামীণ অঞ্চলের মানুষ কিন্তু এখন অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে। তাই অঞ্চল ভিত্তিক বা রিজিয়ন ওয়াইজ কোটা চালু করা যেতে পারে। এবং সর্বশেষ কি সংস্কারের জন্য কি সর্বশেষ পয়েন্ট কি হতে পারে? নিয়মিত মূল্যায়ন এবং স্বচ্ছতা। সংরক্ষণ ব্যবস্থা একটা সাময়িক একটা সমাধান হিসেবে শুরু হয়েছিল, এখনো চালু আছে, ঠিক আছে, কিন্তু তার সঠিক প্রয়োগ হচ্ছে কিনা নিয়মিতভাবে পর্যবেক্ষণ করতে হবে, পর্যালোচনা করতে হবে, রিপোর্ট প্রকাশ করতে হবে। এতে জনগণের আস্থা বাড়বে, দুর্নীতি কমবে, রাজনৈতিক স্বার্থে সংরক্ষণ প্রথা বন্ধ হবে এবং প্রকৃত যারা সত্যি সত্যি নিডি
তারা সেই সংরক্ষণের আওতায় আসবেন, সেই সুবিধা পাবেন। যাদের সত্যি সত্যি সংরক্ষণের আর কোনো প্রয়োজন নেই, তাদের সংরক্ষণ দেওয়ার আর কোনো দরকার পড়বে না, এবং একটা এই সংরক্ষণ নীতির একটা স্বচ্ছতা সবার কাছেই প্রমাণিত হবে। ওকে, এই হলো মোটামুটি গল্প। সংরক্ষণ নীতি আপনি মানেন কি মানেন না, মানেন না তো বলতে পারবেন না, অবশ্যই মানেন, কিন্তু কিছু আপডেট করা দরকার। সেটা কি কি বলে দিলেন যদি জিজ্ঞেস করে আপনাকে, এবং তার সংস্কার আপনি কি কি ভাবে চান আর কি, সেটাও জিজ্ঞেস করবে। তো এই মোটামুটি আলোচনাটা আপনি আশা করি শুনলে আপনাদের কোনো অসুবিধা হবে না। ওকে, আচ্ছা, প্রশ্ন হচ্ছে, ক্লাসে ছাত্র রয়েছে কিন্তু মিড ডে মিলের টাকায় আপনি কুলোতে পারছেন না, কোনোভাবে মিড ডে মিলের টাকায় কুলোচ্ছে না, এরকম হয় কিন্তু অনেক সময়, যদিও বরাদ্দ টাকা থাকে তবুও কিন্তু অসুবিধা হয়, প্রচুর স্কুলে অসুবিধা হয়। আপনি কিভাবে ম্যানেজ করবেন? দেখুন, এই সমস্ত উত্তরগুলো খুব সোজা, কিন্তু আপনি যদি এই সমস্ত প্রশ্নগুলোর উত্তরগুলো একটু বাড়িতে একবার অন্তত না শুনে যান, এই উত্তরগুলো কোনো বইয়ে লেখা থাকবে না, এই উত্তরগুলো কোনো বইয়ে পাবেন না আপনি। কিন্তু সেই সময় তো একটা পজিটিভ উত্তর দিতে হবে। তাহলে আপনি কি বলবেন? স্যার, প্রথমে আমি বিষয়টি স্কুল ম্যানেজিং কমিটি এবং হেড টিচারকে, মানে হেড মাস্টারমশাইকে বা হেড মিস্ট্রেসকে জানাবো। তারপরেও আমি স্থানীয় গ্রাম পঞ্চায়েত এবং এসআই, সাব ইন্সপেক্টর অফ স্কুলস যিনি আছেন, তাকেও জানাতে পারি যেন সরকারিভাবে প্রয়োজনীয় বরাদ্দটুকু ঠিকঠাক পাওয়া যায়। এরপরেও যদি কোনো অসুবিধা হয়, তো সেক্ষেত্রে আমি পাশাপাশি স্থানীয় যে সমস্ত দানশীল ব্যক্তি আছে বা অভিভাবকদের, যাদের আর্থিক অবস্থা ভালো, তাদেরও সহযোগিতা আশা করতে পারি, অস্থায়ীভাবে অন্তত খাবারের ব্যবস্থা করতে পারি, যাতে বাচ্চাদের কোনো ক্ষতি না হয়। মূল লক্ষ্যই থাকবে আমার বাচ্চাদের নিয়মিত স্কুল তাতে উপস্থিত রাখা এবং খাবার বন্ধ না হওয়া। কারণ অনেক ক্ষেত্রে এই মিড ডে মিল চালু হয়েছিল কেন, কারণ সত্যি সত্যি বহু মানুষ মানে বহু বাচ্চা খেতে পায় না, তো এই খাবারের যে টান, তার জন্য যে স্কুলে আসা, স্কুল ছুট হয়ে যাওয়া, সেই জিনিসটা যাতে সত্যি না হয় সেদিকে আমি লক্ষ্য রাখবো। দরকার হলে আমি অভিভাবকদের কাছে যাব, স্থানীয় দানশীল ব্যক্তিদের কাছে যাব, এসআই কে জানাবো, হেডমাস্টার মশাইকে জানাবো। এই পয়েন্টগুলো মোটামুটি আপনারা ঠিকঠাক করে রাখুন। ওকে, ধরুন আপনাকে ইন্টারভিউ জিজ্ঞাসা করা হলো বাচ্চাদের সাহিত্য অনুরাগী করে তুলতে আপনার ভূমিকা কি হবে। এটি সাহিত্যের ক্ষেত্রে, মানে বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আপনি তো সাহিত্যের মানুষ, তো একটি বাচ্চাকে কি করে সাহিত্য অনুরাগী করে তুলবেন। তবে শুধুমাত্র বেঙ্গল আর ইংলিশের ক্ষেত্রে ধরবে আর অন্যদের ধরবে না, এরকম ভাবার কোনো কারণ নেই। একজন ম্যাথামেটিক্স এর ক্যান্ডিডেট যিনি আছেন, তিনিও যদি বলেন আমার বই পড়তে ভালোবাসি, আমি বই পড়া শখ, তাকেও ধরতে পারে আর কি। হ্যাঁ, যে বাচ্চাদের আপনি সাহিত্য অনুরাগী করে তুলবেন কিভাবে, বা কি ধরনের বই পড়বার উপদেশ আপনি দেবেন আর কি অ্যাজ এ টিচার। তো স্যার, আমি বাচ্চাদের সাহিত্য অনুরাগী করে তুলতে প্রথমে তাদের মধ্যে পাঠের প্রতি আগ্রহ তৈরি করব। গল্প বলার মাধ্যমে, নাটকের অভিনয় করিয়ে, বা ছোট ছোট কবিতা আবৃত্তি করিয়ে তাদের মধ্যে আনন্দের মাধ্যমে সাহিত্য চর্চার অভ্যাস গড়ে তুলব। সাহিত্য চর্চা করব এসো বলে সাহিত্য চর্চা কখনো হয় না, সাহিত্য চর্চা ওদের অজান্তে ওদের মধ্যে ইনজেক্ট করে দিতে হয়। আমি তাদের বয়স অনুযায়ী উপযুক্ত বই, যেমন উপকথা, রূপকথা, উপন্যাসের যে সহজ অংশ, শিশু সাহিত্য, রবীন্দ্রনাথ, সুকুমার রায়, লীলা মজুমদার, প্রেমেন্দ্র মিত্র, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, এইসব লেখকের বই পড়বার পরামর্শ দেব। আজকালকার দিনে তো বইকে উপহার দেয় না, আমি বই উপহার দেবো তাদের। একটা বাচ্চার জন্মদিনে যদি আমি কখনো যাই, সে আমার স্কুলের স্টুডেন্ট হোক বা যেই হোক না কেন, আমি তাকে বই উপহার দিতে পছন্দ করি স্যার। আমি শুধু মনে মনে হ্যারি পটার নিয়ে ভাববো, এদিকে আমার লাল কমল নীল কমল উপেক্ষিত হবে, সেটা কিন্তু হওয়া ঠিক নয় স্যার। আমি ঠাকুরমার ঝুলি পড়াবো, আমি সুকুমার রায়ের আবোল তাবোল পড়াবো, এবং আমি এই বইগুলো উপহার দেব। এবং স্যার, সব থেকে বড় কথা হচ্ছে, আমি নিজেও নিয়মিত পাঠ করি, এবং সেই ধারাটা আমি জব পাবার পরে, আমি জানি আমার অনেক প্রেশার বেড়ে যাবে অনেক, তবুও চেষ্টা করবো আমিও নিয়মিত পাঠের মধ্যে থাকা, যাতে আমার প্রেরণায় তারাও অনুপ্রাণিত হতে পারে। এই তো, কারণ আমরা যদি কোনো কিছু জিনিস একটা বাচ্চার মধ্যে ঢোকাতে চাই, আমাকে সবার আগে নিজেকে সেটা করতে হবে। নিজে করে না দেখে বড় বড় লেকচার দিয়ে এই করে কোনো লাভ হবে না কিন্তু, ঠিক আছে? আপনাকে নিজে সাহিত্য অনুরাগী হতে হবে, আপনাকে নিজে বই পড়তে হবে, তবেই আপনি একজন বাচ্চার মধ্যে আপনার অটোমেটিক ভিতর থেকে চলে আসবে যে দারুণ তো বইটা পড়লাম, হ্যাঁ সুতরাং এটা তো ওদের পড়তে দিই, বা এই রকমের অন্য একটা কিছু। হ্যাঁ, অনেক দ্বার খুলে যায় বই পড়া আমাদের কাছে, এমন একটা আহ সুযোগ যে একটি বই পড়া 10টি বই পড়ানোর দরজা খুলে দেয়, এবং আমরা সাজেস্ট করতে পারি এটা পড়ো বা সেটা পড়ো। ওকে, তাহলে এই হবে আপনার উত্তর।
আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা স্ক্রিনে দেয়া এই নম্বরে যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন, অথবা যে কোনো রকমের প্রশ্ন উত্তর তৈরি করে দেওয়া যোগাযোগ করবেন। সকলকেই হেল্প করা হচ্ছে। মাঝে মাঝে ভুলে যাচ্ছি, অনেক মেসেজ এসে আহ, আপনার মেসেজকে হয়তো একদম তলের দিকে পাঠিয়ে দিল, তো সেক্ষেত্রে আবার একটুখানি নক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন।